হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, একটু বড় প্রশ্ন দিয়েছি, তো খুব ভালো করে পড়বে এগুলো। ওকে, শুরু করা যাক। আর আমি যা যা আলোচনা করেছি হিস্ট্রির লাইন ভিত্তিক পড়াগুলো, পাঠ্য বইয়ের হাতে কলমে প্রশ্ন উত্তর, প্রশ্ন বিচিত্রা আলোচনা সব কিন্তু প্লেলিস্টে আছে, দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি প্রশ্নগুলো দিয়েছি, খুব ভালো করে পড়বে। সবার প্রথমের প্রশ্ন, দীপঙ্কর শ্রীজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর আমরা লিখব, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। তার আসল নাম ছিল অতীশ। ওকে, ওদন্তপুরী বিহারের আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। জন্ম ও জন্মস্থানে আমরা দেব 980 খ্রিস্টাব্দে বঙ্গাল অঞ্চলে বিক্রমমণিপুরে বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণ মতবাদের বিরোধী ছিলেন বলে তার জন্মভিটে নাস্তিক পণ্ডিতের ভিটে নামে পরিচিত। এটাও শর্ট কোশ্চেন হিসাবে ভীষণ আসে। নেক্সট পরের পয়েন্টে আমরা লিখব হচ্ছে, মহাবিহারের অধ্যক্ষ রূপে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্ভবত বিক্রমশীল ওদন্তপুরী সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতে অতীশ, এই পয়েন্ট করে লিখব আমরা, জাস্ট এ সেকেন্ড, লিখব তিব্বতের রাজা জ্ঞানপ্রভের আমন্ত্রণে তিনি 1040 খ্রিস্টাব্দে তিব্বতে গিয়েছিলেন। সেখানে তিনি মহাযান বৌদ্ধবিহারের প্রচার করে বৌদ্ধ ধর্মকে জনপ্রিয় করে তুলেছিলেন। তিব্বতে তিনি বুদ্ধের অবতার রূপে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসায় তার সমাধিস্থল আজও বৌদ্ধদের কাছে তীর্থক্ষেত্র। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা টিকা হিসাবেও আসে, প্রশ্ন হিসাবেও আসে, যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দাও। উত্তর আমরা লিখব, বর্তমান ভারতে বিহার রাজ্যের পাটনা জেলার অন্তর্গত রাজগীরের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ আছে। সম্ভবত গুপ্ত সাম্রাজ্যের আমলে খ্রিস্টীয় 5ম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। গঠন পয়েন্ট করে লিখব, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল সুদৃশ্য ও সুউচ্চ অনেকগুলি অট্টালিকা নিয়ে গঠিত ও চতুর্দিকে প্রাচীর বেষ্টিত। নালন্দা বিশ্ববিদ্যালয় 8টি মহাবিদ্যালয়ের সমন্বয়ে গড়ে উঠেছিল। পঠন পাঠন পয়েন্ট করে আমরা দেব, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ জ্ঞানচর্চার পীঠস্থান এবং পবিত্র তীর্থক্ষেত্র। এখানে পড়ানো হতো বৌদ্ধশাস্ত্র, বেদ, নীতিশাস্ত্র, আয়ুর্বেদ শাস্ত্র, ব্যাকরণ, গণিত প্রভৃতি বিষয়। নেক্সট, ছাত্র শিক্ষক পয়েন্ট করে দেব, নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ছিল উন্নত, তাই এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সুদৃঢ় চীন, তিব্বত, কোরিয়া, মঙ্গোলিয়া, সিংহল এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা অধ্যয়ন করতে আসতো। ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামাকাপড়, ওষুধপত্র, শয্যাদ্রব্য সব প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হতো। ঠিক আছে, মানে শয্যাদ্রব্য সহ প্রয়োজনীয় জিনিসপত্র সব দেওয়া হতো। নালন্দার সমৃদ্ধির যুগে এখানে 10,000 আবাসিক ভিক্ষুক থাকতেন। তার মধ্যে ছাত্র ছিল হচ্ছে 8,500 জন, শিক্ষক ছিল 1500 জন। ওকে, নেক্সট পতন পয়েন্ট করে আমরা দেব হচ্ছে, ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। নেক্সট, পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির সঙ্গে তুলনা করো। এই পয়েন্টে আমরা লিখব, পাল ও সেন যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল বাণিজ্য ও কৃষি। পাল ও সেন যুগের বাংলার বাণিজ্য পয়েন্ট করে আমরা দেব, পাল ও সেন যুগে বাংলার অর্থনীতিতে ক্রমশ বাণিজ্যের গুরুত্ব কমে আসছিল। এই সময় বাণিজ্যের অবনতির কয়েকটি কারণ ছিল। ভারতের পশ্চিম দিকে আরব সাগরের আরব বণিকদের কর্তৃত্ব বেড়েছিল, তাদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল। ঠিক আছে, নেক্সট লিখব, পাল সেন যুগে বাংলার অর্থনীতি অবস্থা খারাপ হওয়ার জন্য সোনা রূপার মুদ্রার ব্যবহার কমে গিয়েছিল এবং কড়ির মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা চলতো। ফলে বাইরের ব্যবসায়ীও বাংলার সাথে ব্যবসা করতে উৎসাহী ছিল না।
পাল ও সেন যুগে বাংলার কৃষি, পয়েন্ট করে লিখব পাল ও সেন যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের অবনতির ফলে কৃষির গুরুত্ব বেড়েছিল। নেক্সট আমরা লিখব কৃষকদের উৎপন্ন ফসলের 1/6 মানে 1/6 আর কি কর দিতে হতো। এটাও শর্ট কোশ্চেনে খুব আসে। এ যুগের উৎপন্ন ফসলগুলির মধ্যে প্রধান ছিল ধান, সর্ষে, বিভিন্ন ধরনের ডাল, তাছাড়াও আম, কাঁঠাল, কলা, নারকেল, মহুয়া প্রভৃতি ফল উৎপন্ন হতো। মহুয়া ও আখ থেকে তৈরি পানীয় বাঙালি সমাজে প্রচলিত ছিল। বাংলার বিভিন্ন প্রান্তের চাষিরা পান, সুপারি, পাট, কার্পাস প্রভৃতি উৎপাদন করত। নেক্সট প্রশ্ন, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া গেল তা লেখো। উত্তর আমরা লিখব যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়ে থাকে। এটা হবে হচ্ছে পাল যুগের। হ্যাঁ, পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সব ক্ষেত্রেই পাল আমলে অনেক নিদর্শন পাওয়া গেছে। বৌদ্ধ ও জৈন স্তূপ, এটা পয়েন্ট, ওকে। বৌদ্ধ ও জৈন স্তূপ, পয়েন্ট করে আমরা লিখব প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এই যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কি লিখব, বাংলাদেশের ঢাকা জেলায় আশরাফপুর, আচ্ছা, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপগুলো। বৌদ্ধ স্তূপ হলো। নেক্সট হচ্ছে বৌদ্ধ বিহার ও মন্দির, পয়েন্ট করে লিখব বাংলা স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলে উল্লেখযোগ্য বিহারগুলি হলো পাহাড়পুরের সোমপুর ও ওদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষ উল্লেখযোগ্য ছিল। এই বড় প্রশ্নগুলো দিলাম, এগুলো পড়ো। নেক্সট ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর দেবো। পঞ্চরত্ন কাদের বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা আসে। উত্তর আমরা লিখব বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত কবি ও পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর, শরণ। রচিত কাব্য, এর মধ্যে পয়েন্ট করে লিখব যদি পঞ্চরত্ন কাদের বলে এটা 2 নম্বরের প্রশ্নে বা 1 নম্বরের দেয় এইটুকু লিখে ছেড়ে দিলেই হয়ে যাবে। যদি 3 নম্বরের প্রশ্নে দেয় আরেকটু লিখতেই হবে। রচিত কাব্য, পয়েন্ট করে আমরা লিখব এদের মধ্যে কবি জয়দেব ছিল রাজা লক্ষণ সেনের রাজসভার কবি। তিনি গীত গোবিন্দম কাব্য রচনা করেন। কবি ধৈ রচনা করেছিলেন পবনদূত কাব্য। হলো। নেক্সট পরের প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। উত্তর আমরা লিখব বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেন ছিল সাহিত্যপ্রেমী। তার রাজসভায় অনেক কবি ও সাহিত্যিক সমাদর পেয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, এখানে লিখব কবি জয়দেব। জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। তার রচিত বিখ্যাত কাব্য হলো গীতগোবিন্দম। ধৈ, পয়েন্ট করে লিখব তার রাজসভায় অপর এক কবি ধৈ পবনদূত কাব্য রচনা করেছিলেন। নেক্সট লিখব পঞ্চরত্ন, এখানে লিখব জয়দেব, ধৈ সহ আরও 3 জন কবি গোবর্ধন, উমাপতিধর, তারপরে লিখব শরণ লক্ষণ সেনের রাজসভায় অলঙ্কৃত করেছিলেন। এই 5 জন পণ্ডিতকে একত্রে পঞ্চরত্ন বলা হতো। এছাড়া লক্ষণ সেনের মন্ত্রী হলায়ুধ রচনা করেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামে বৈদিক নিয়মের একটি গ্রন্থ। হলো। পরের প্রশ্ন, অঙ্কর ভাটের বিষ্ণু মন্দির সম্পর্কে যা জানো লেখো। এখানে উত্তর আমরা লিখব কম্বোডিয়ার অঙ্কর ভাট বিষ্ণু মন্দিরটি পৃথিবীর বিভিন্ন ধর্মীয় স্থাপত্যগুলির মধ্যে বৃহত্তম। 12 শতকের প্রথম ভাগে এটা হবে হচ্ছে, এই জায়গাটা ভুল এসছে, এটা হবে হচ্ছে খমের রাজা, খ ময়েকার র, এই জায়গাটা লিখবে খমের, খ ময়েকার র। খমের রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই স্থাপত্যের নির্মাণ কার্য শুরু করেন। অঙ্করথম নগরের 1.5 কিমি দক্ষিণে অবস্থিত পাথরের এই মন্দিরের ধাপে ধাপে খিলান করা গম্বুজাকৃতি দালানের উপর নির্মিত মন্দিরটি
একটি পরীক্ষা বেষ্টিত এবং উচ্চতা 213 মিটার 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী খোদিত করা আছে। মূলত বিষ্ণু মন্দির হলেও পরে এখানে বৌদ্ধরাও উপাসনা করতো। হলো, এই প্রশ্নগুলো দিলাম, ভালো করে পড়ো। একটু পরে নেক্সট ভিডিও আপলোড হবে, সেখানেও কিছু প্রশ্ন থাকবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।